নিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শোভন আরেফ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে অতিথি হিসেবে অনলাইনের মাধ্যমে আমাদের সাথে যুক্ত আছেন দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক জনাব আবু সাইদ খান এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর শামীম রেজা। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথে আলোচনা করব। প্রথম যে খবরটি আমরা জানালাম শিরোনামটি ছিল এরকম যে সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে অভিযোগ আমলযোগ্য হলে সুযোগ নেই এড়ানোর, এটি দুদক চেয়ারম্যান আজকে জানিয়েছেন সাংবাদিকদের। এবং সাবেক আইজিপি বেনজিরের সম্পদের খোঁজ বিদেশেও চলছে, আমরা দেখলাম যে দুদক সেটির তৎপরতা নিয়েছে। জনাব আবু সাইদ খান, শুরুতে যদি আপনার কাছে আসি, এই যে দুইজন সাবেক প্রধান, দুই বাহিনীর দুই সাবেক প্রধানের বিরুদ্ধে আইন যেভাবে এগোচ্ছে, যে গতিতে এগোচ্ছে, এটিকে আসলে কতখানি ইতিবাচক বার্তা বলে আপনি মনে করেন, কিংবা পুরো বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? ঘটনাটা তো যেভাবে এগোচ্ছে সেটাকে স্বাগত জানাই এবং আরো দ্রুত ত্বরান্বিত হওয়া দরকার। কেন অনেকেই মনে করেন যে এর মধ্যে তো টাকা বিদেশে পাচার হয়ে যেতে পারে, সেগুলো যাতে না হয় সে ব্যাপারেও প্রতিবন্ধকতা হওয়া দরকার। আর একটা হচ্ছে যে কিছু বিতর্ক সামনে আনা হয়েছে যার কোনো যুক্তি নেই, যে সাবেক সেনাপ্রধানের বিচার কোথায় হবে। একজন মন্ত্রী বলেছেন সেনাবাহিনী এটা দেখবেন, কিন্তু দেশের প্রচলিত আইনে যদি কেউ অপরাধ করে, দুর্নীতি করে, ফৌজদারি অপরাধ করে, তবে তাকে দেশের আদালতেই বিচার হতে পারে। এ ব্যাপারে তো সাংবিধানিক দিক নির্দেশনা রয়েছে, এটাকে নিয়ে বিতর্ক করারও কোনো সুযোগ নেই। আমার মনে হয় দেশের আইনেই এদের দ্রুত বিচার করা উচিত, কিন্তু বিচারের সবচেয়ে বড় দিকটা হচ্ছে তদন্ত করা। সুষ্ঠু তদন্ত হওয়াটা দরকার এবং সমস্ত কিছু, এদের সম্পদ দেশে বিদেশে উভয় স্থানে রয়েছে, তো সেই সম্পদকে খুঁজে বের করা এবং এটা একটা দরকার হলে তো বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা করা, ব্যাংকগুলোকে এগিয়ে আসা। এটা অনেকে ধারণা করেছেন এবং অনেকেই বলছেন যে এর মধ্যে টাকা পাচার হয়ে যেতে পারে এই নামগুলো ওঠার পরে। অতএব সেই ক্ষেত্রে কিছুটা বিলম্বিত হয়েছে আমার কাছে মনে হয়, তারপরেও কাজটাকে এগোনো উচিত এবং এটা সময়ের দাবি। এবং এর মধ্য দিয়ে তো আমাদের রাষ্ট্র, সমাজ, সরকার সবাই প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। আমরাও সাধারণ নাগরিক হিসাবে, যে একটা দেশের সেনাপ্রধান, সাবেক সেনাপ্রধান, একটা দেশের সাবেক পুলিশ প্রধান এবং একজন সংসদ সদস্যের যে মর্মান্তিক মৃত্যু, কিন্তু মৃত্যুর পিছনে যে ঘটনা এসছে, চোরাচালান, স্বর্ণ চোরাচালান সহ অন্যান্য প্রসঙ্গ উঠেছে, সেটাও আমাদেরকে ব্যথিত করেছে এবং আমাদের মর্যাদা, রাষ্ট্রীয় মর্যাদার উপর, রাষ্ট্রীয় ভাবমূর্তির উপর কালো ছায়া ফেলেছে। তো আমরা এই নিজেদেরকে এই ভাবমূর্তির উপর যে কালো ছায়া পড়েছে সেই ছায়া সরাতে এবং আমাদের ভাবমূর্তিকে উজ্জ্বল রাখতে আমাদের উচিত হচ্ছে এগুলোর ব্যাপারে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা। এবং মানে আজিজ আনার বেনজিরই শেষ কথা নয়, তো আমাদের অনেকেরই ধারণা এবং যে কেবলমাত্র এই তিনজনই সমস্ত অপরাধ করেছে, এদের মতো আরো অপরাধীরা প্রশাসনে, রাষ্ট্রযন্ত্রের মধ্যে থাকতে পারে এবং এই ধরনের আলোচনা রয়েছে, তাদেরকেও খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া। অনেকে মনে করেন যে এই শাস্তির মধ্য দিয়ে সরকার এর ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। আমার মনে হয় বরং শাস্তি দেওয়ার মধ্য দিয়েই জনাব আবু সাইদ খানের সংযোগটি সম্ভবত আমরা একটু বাধাগ্রস্ত হচ্ছে, আমরা আলোচনা করছিলাম, নিশ্চয়ই সংযোগ ফিরে আসলে আবারও তার কাছে যাব। ডক্টর শামীম রেজা, আপনার কাছে প্রায় একই ধরনের প্রশ্ন। মানে আইন তার স্বাধীন গতিতে এগোয় না, অনেক অভিযোগ আছে দুদকের বিরুদ্ধে, তাদের তদন্ত করা নিয়ে, কিংবা কাদের বিরুদ্ধে তদন্ত করবে, এই ধরনের অভিযোগ তো রয়েছে। কিন্তু এখন যে এই দুই পরাক্রমশালী ব্যক্তির অবস্থা, সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, কিংবা এই অবস্থার পেছনে এখন যেভাবে আইন এগোচ্ছে সেটির পেছনে অন্য কোনো প্রভাব আপনি দেখেন কিনা? সাইদ ভাই কি শেষ করবেন না আমি বলবো? সাইদ ভাইকে আমরা পেয়েছি। আমাকে শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আমার কাছে সাইদ খান আপনার বক্তব্য শেষ করতে পারেন। হ্যাঁ, তারপর ফিরবো। জি হ্যাঁ, তাহলে আমার কাছে যেটা মনে হয় যে অনেকে মনে করেন এই সমস্ত অপরাধীদেরকে রক্ষা করা কিংবা এদের অপরাধকে আড়াল করার কোনো যুক্তি নেই, বরং এই ধরনের অপরাধীদের অপরাধকে জনসমক্ষে তুলে ধরা এবং কাঠগড়ায় ন্যায্য বিচার করার মধ্য দিয়েই আমার মনে হয় রাষ্ট্র, সমাজ এবং সরকারেরও ভাবমূর্তি
ফিরে পেতে পারে, মানে এবং এক ধরনের দৃষ্টান্ত স্থাপন হবে সমাজে, এবং একটা দৃষ্টান্ত স্থাপন করা দরকার যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের অপরাধ করতে না পারে। দ্বিতীয়ত যে কথাটা বলা গুরুত্বপূর্ণ, যে এইটি কেবলই মাত্র আজিম এবং বেনজির নয়, এমন লোকেরা, এমন অপরাধীরা আরো থাকতে পারে, এবং প্রশাসনের মধ্যে, রাষ্ট্রযন্ত্রের মধ্যে আরো যারা রয়েছে তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়াটাই হবে সময়ের দাবি। এবং এই সরকার তো বলেছে যে দুর্নীতিতে জিরো জিরো টলারেন্স, এবং এই ঘটনার সুষ্ঠু বিচারের মধ্য দিয়ে সেটা প্রমাণ করবে বলে আমরা বিশ্বাস করতে চাই। অনেক ধন্যবাদ জনাব আবু সাইদ খান। ডক্টর শামীম রেজা, আপনার কাছে আসি। জি, দেখুন, আপনি যে দুটো শব্দ বলেছেন, মহাপরাক্রমশালী, এই শব্দ দুটোই খুব সমস্যা জর্জরিত। কারণ হচ্ছে যে তিনি সাবেক পুলিশ প্রধান বা বর্তমানে যিনি পুলিশ প্রধান, তিনি মহাপরাক্রমশালী কেন হবেন? মহাপরাক্রমশালী যদি গণতান্ত্রিক রাষ্ট্রে কেউ থাকে তাহলে জনগণ, কারণ জনগণই রাষ্ট্র গঠন করে, জনগণই সবকিছুর মূল, এবং এই সংবিধানও জনগণের ইচ্ছার একটা প্রতিফলন, যেটা আমাদের রাষ্ট্রের প্রতিষ্ঠাতা স্থপতি সহ তার যারা সহযোগী ছিলেন তারা সেভাবেই আমাদেরকে যেটা সংবিধান তৈরি করেছেন, রাষ্ট্র কাঠামো উপহার দিয়েছেন, আমরা সেভাবেই এটা বুঝতে শিখেছি। এখানে আইনগতভাবে তাদের উপরে কিছু দায়িত্ব ন্যস্ত করা হয়, আমি যদি বলি কিছু ক্ষমতা অর্পণ করা হয় যার প্রয়োগ তারা করে। এখন ধরুন, সব পুলিশ প্রধান কিংবা সব সেনা প্রধান এক মাত্রায় পারফরমেন্স দেখান না। এটা নির্ভর করে দুটো বিষয়ের উপরে, তিনি কতটা চৌকস, তিনি কতটা দক্ষ সাথে তার বাহিনীকে পরিচালনা করতে পারেন, কতটা আইনগতভাবে পরিচালনা করতে পারেন, তার উপরে তার খ্যাতি সুখ্যাতি এগুলো নির্ভর করে। এবং সবাই হয়তো অতটা কঠোর হতে পারেন না, কেউ কেউ বেশি কঠোর হন। এটা একটা, এটা সেনাবাহিনীর ক্ষেত্রে এটা আরো কাঠামোবদ্ধ, তাই না? এটা আরো বড় প্রতিষ্ঠান, রাষ্ট্রের সার্বভৌমত্ব দেখা তাদের দায়িত্ব। এখন তো আরো অনেক তাদের কাজের ব্যাপ্তি বেড়েছে, জাতীয় উন্নয়নের ক্ষেত্রে বলেন, অবকাঠামো থেকে শুরু করে জাতিসংঘ শান্তিরক্ষী পর্যন্ত, আর আমাদের অভ্যন্তরে তো আছেই। অর্থাৎ তারও যিনি প্রধান হন, তার উপরে এত দায়িত্ব ন্যস্ত করা হয় যে আমরা দেখি তিনি কতটা প্রফেশনালি কাজটা করতে পারছেন, তিনি কতটা প্রফেশনালি সাউন্ড একজন কর্মকর্তা, কতটা নেতৃত্ব দিতে পারেন, কতটা দক্ষতার সাথে তার বাহিনীকে পরিচালনা করতে পারেন। এবং এটা গণমাধ্যম লিখুক আর আমরা সামাজিক মাধ্যমে লিখি, আমাদেরকে স্পষ্ট করতে মহাপরাক্রমশালী বলে কেউ নাই। রাষ্ট্র কাউকে এই ধরনের কোনো তকমা দেয়নি, বা এই ধরনের কোনো বিশেষণে কাউকে অভিহিত করবারও কোনো প্রয়োজন নাই, এটা এক। আর দ্বিতীয় হলো যে এখানে ইতিবাচক না, আমি এই শব্দের মধ্যেই যাব না, এটাই স্বাভাবিক। অভিযোগ উঠেছে এবং অত্যন্ত দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। একজন, আপনি যদি বলেন যে এইভাবে একটা সিভিলিয়ান ফোর্সের সর্বোচ্চ পদে ছিলেন, আরেকজন সশস্ত্র বাহিনীতে ছিলেন এবং সেনাবাহিনীর প্রধান ছিলেন, এবং আমি এর আগেও বর্ণনা দিয়েছি যে একজন সেনা প্রধান এখন কতগুলো দায়িত্ব পালন করেন, শুধুমাত্র আভ্যন্তরীণ না, আন্তর্জাতিক সামরিক কূটনীতিতেও তার একটা বিরাট ভূমিকা থাকে বাংলাদেশকে তুলে ধরেন। তো অভিযোগ আমরা তো সেকেন্ডারি সোর্স থেকে পাই, আপনারা গণমাধ্যমে যা দিচ্ছেন আর আমরা লোকমুখে যা শুনি, এটা তো তদন্তের কতটুকু উৎস হিসাবে কাজ করবে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমাদের তথ্যের একটা উৎস হিসাবে হয়তো কাজ করে। এবং সেখানে প্রশ্ন উঠতে পারে যে দুদক শতপ্রণোদিত হয়ে এটা করবে না কাউকে বলার পরে করবে। এখন ওই বিতর্কে না গিয়ে, যেহেতু একজন চিঠি দিয়েছেন এবং আইনগত বিষয়টি ব্যাখ্যা করেছেন, দুদক প্রধানের একটা বক্তব্য দেখলাম, এগুলো ধরুন এই বক্তব্যগুলো অনেকটা একটা দাপ্তরিক বক্তব্যের মধ্যে আমি একাধিকবার শুনেছি। মানে পুরো প্রক্রিয়াটিকে আপনি কি খুব স্বাভাবিকভাবেই দেখছেন, মানে এরকমই হবার কথা? আমি স্বাভাবিকভাবে দেখতে চাই, আমি দেখছি না, আমি নাগরিক হিসাবে দেখতে চাই যে এই প্রক্রিয়াগুলোকে আমি অন্যভাবে কেন দেখব। মানে আমার ক্ষেত্রে যেটা হবে, যেমন ধরুন আমার এই প্রসঙ্গ তুলতেই হবে, আপনি তো এর সঙ্গে তো নৈতিকতার বড় প্রশ্ন যুক্ত, যে আমি সশস্ত্র বাহিনীতে যাকে প্রধান করছি, বা যে কোনো এই তিন বাহিনীর যাকে প্রধান করছি, পুলিশ বাহিনীর যাকে প্রধান করছি, আমি কি তার সবকিছু জানি না? তার কার্যকলাপ সম্পর্কে কি আমি অকাবহাল নই? আমি কি সবকিছু আমার 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 গোচরে ছিল না, যে আমি জানছি না যে এত কিছু ঘটে যাচ্ছে? আমি যতক্ষণ প্রমাণিত না হয় ততক্ষণ একজন নাগরিক হিসেবে আমি অভিযোগ হিসেবে বিষয়গুলোকে দেখবো। এভাবেই নিশ্চয় সাংবাদিক হিসেবে আপনি দেখবেন, সাইদ ভাই দেখবেন, আমরাও সাংবাদিকতার শিক্ষক হিসেবে আপনাদের সেটাই বলবার চেষ্টা করেছি যে এখন যতক্ষণ এটা আইন আছে, আরো বিচারিক কাঠামো আছে, কিন্তু অভিযোগটাও কি যথেষ্ট গুরুতর নয় যে অভিযোগগুলো এখন পর্যন্ত উঠছে এবং যতগুলো পদক্ষেপ নেওয়া হচ্ছে? তো সেক্ষেত্রে যখন একজন সাধারণ চাকরিজীবী, ধরুন পুলিশের একজন কনস্টেবল পর্যায়েও যখন চাকরিতে নিয়োগ হয়, তখন কি পর্যায়ে আমরা তার অনুসন্ধান করি এবং অনুসন্ধান করার প্রয়োজন হয়। এমনকি একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা আধা সরকারি প্রতিষ্ঠান, এমনকি একটা প্রাইভেট প্রতিষ্ঠানে আমরা কত দূর পর্যন্ত এখন করি, তাই না? এর আগে তো একসময় আমাদের এনআইডি ছিল না, এগুলো ছিল না, আমাদের এত তথ্য সংরক্ষিত ছিল না, আমরা হয়তো সাধারণ আমরা এত পুলিশ তদন্ত করতাম বা একটু খোঁজ খবর নিতাম। এখন সবকিছু আপনি করতে পারছেন, বোধ ডিজিটালি এবং আপনি পুরোনো পদ্ধতিতে।
সেখানে আপনি সর্বোচ্চ পদের একজন ব্যক্তির কার্যকলাপকে আপনি আপনি জানেন না, শোনেন না, এটাই আমার কাছে অস্বাভাবিক ঠেকছে। এবং একই রকম অন্য অন্য ব্যক্তির ক্ষেত্রে তিনি একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন। এবং যে কথা সাইদ ভাই বলছেন সেটাও এখন আমি আলোচনা করা প্রয়োজন বলে মনে করি, যে সাবেক সেনা প্রধানের ব্যাপারে অভিযোগ উঠছে, রাষ্ট্র তার অন্যান্য, তিনি একজন অবসরপ্রাপ্ত নিঃসন্দেহে, এবং আগে যেখানে ছিলেন তার অভিযোগ, আমি আবারও বলছি, সেটার দায়ী আমি মনে করি যে বাংলাদেশ সেনাবাহিনীর এর কোনো বড় ক্ষতি হয় বলে আমি মনে করি না। কারণ বাংলাদেশ সেনাবাহিনীতে অসংখ্য চৌকস কর্মকর্তা আছেন, অসংখ্য দক্ষ কর্মকর্তা আছেন। অসংখ্য বলা উচিত না, তারা সকলেই চৌকস, সকলেই দক্ষ, অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তারা দায়িত্ব পালন করেন। কারণ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন না করলে জাতিসংঘের অন্যতম আমরা দেশ হতে পারতাম না শান্তি রক্ষিতে। আমাদের 6,000-এর উপরে শান্তি রক্ষিতে এখন আমাদের আমাদের সৈনিক এবং আমাদের কর্মকর্তা রয়েছেন, আমাদের পুলিশ রয়েছে, তার মধ্যে নারী রয়েছেন প্রায় 6,000-এর। অতএব আমরা যখন এই কথাগুলো বলি, এটা শুধু কার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে সেক্ষেত্রে না, এটা অত্যন্ত উঁচু নৈতিক মাত্রার একটা বিষয়। এটা আপনার আমার একটা সাধারণ দায়িত্ব প্রাপ্তির বিষয় না, বিষয়টা আরো অনেক উচ্চ পর্যায়ে। তো সেখানে আমি মনে করি যে যে বাহিনীতে ছিলেন সেই বাহিনীর কোনো ক্ষতি হয় না। সেই বাহিনী অত্যন্ত পেশাদার বাহিনী বলে আমরা তাদেরকে বিবেচনা করি, তাদেরকে সেই মূল্যবোধে আমরা দেখতে চাই। অতএব রাষ্ট্রের যে আইন আছে, সাইদ ভাই যেভাবে বললেন যে একজন অবসরপ্রাপ্ত রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীর যা হয়, যে আইন আছে সেই আইনে বিচার হবে। এবং একই রকম আরেকজনের ব্যাপারেও যে অভিযোগ উঠেছে, এবং আমি মনে করি আমাদের এই পরাক্রমশালী, এটা স্বাভাবিক, এবং বল অন্যের কোর্টে ঠেলে দেওয়া, এই ধরনের বিবৃতি থেকে দায়িত্বশীল ব্যক্তিদেরও দূরে থাকা প্রয়োজন। কারণ মনে রাখতে হবে যে একেবারে দিনের শেষে জনগণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, জনগণের প্রতিষ্ঠানের উপর আস্থা রাখতে পারছে কিনা, জনগণ কতখানি তাদেরকে বিশ্বাস করছে, এবং সেই আস্থাটি ফিরিয়ে আনতে পারছে কিনা, রাজনীতিতে আছেন, সেই দিকে তাদের মনোযোগটা বেশি দেওয়া প্রয়োজন। অনেক অনেক ধন্যবাদ জনাব ডক্টর শামীম রেজা এবং আবু সাঈদ খান। আমরা একটা বিরতি নিতে চাই, বিরতির পরে বাকি বিষয় নিয়ে আলোচনা হবে। নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে আবারও আমরা ফিরে এলাম বিরতির পরে। আমাদের সাথে আছেন দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক জনাব আবু সাঈদ খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর শামীম রেজা। স্বাগত আবারও। দ্বিতীয় যে খবরটি আমরা আজকে প্রচার করলাম, সেটি তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে। আমাদের শিরোনাম ছিল অনেকটা এরকম যে বিচ্ছিন্ন সংঘর্ষের মধ্য দিয়ে 87টি উপজেলায় ভোট গ্রহণ শেষে এখন গণনা চলছে, ফলাফল এখনও এসে পৌঁছেনি অনেকগুলিরই। এবার ভোট পড়েছে 35% মতো, এটি প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন। ডক্টর শামীম রেজা, আমরা দেখলাম যে পটিয়া, বিয়ানীবাজার, কোম্পানিগঞ্জ, বগুড়ায় বেশ কিছু জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে, অনিয়ম হয়েছে। সিইসি যদিও এটিকে বিচ্ছিন্ন ঘটনা বলছেন, আপনার কাছে কি মনে হয় সার্বিক নির্বাচন তৃতীয় ধাপে এসে সবকিছু মিলিয়ে নির্বাচনকে আপনি কিভাবে দেখছেন? আমি রাষ্ট্রের দুটো শব্দের ব্যাপারে সবসময় খুব সংশয়বাদী। একটা হচ্ছে গভীর মনোযোগ দিয়ে আমরা দেখছি, আর একটা হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা। এগুলো এক ধরনের দুর্বলতা। এই আমার মনে হয় সাইদ ভাই আমার থেকে বয়োজ্যেষ্ঠ অবশ্যই, উনি ওই সমস্ত 60-এর দশক থেকে ওই একই কথাই শুনে আসেন, যে আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি ঘটনা, আর একটা হচ্ছে এটা বিচ্ছিন্ন। কোনো কিছু বিচ্ছিন্ন না, কারণ দীর্ঘদিন ধরে এগুলো চলছে স্থানীয় নির্বাচনে বা এই পর্যায়ের নির্বাচনে, এবং আমরা এটাকে বিচ্ছিন্ন মনে করি না। বরং আমাদের গুরুত্ব দিয়ে দেখা উচিত যে ঘটনাগুলো কেন ঘটে বা কোথায় ঘটছে এবং কারা ঘটাচ্ছে। কারণ এখানে যারা অংশীজন, সেই অংশীজনরা বারবার তাদের দায় এড়িয়ে যান। রাজনৈতিক দলগুলো অংশীজন, যদিও তারা প্রতীকে নির্বাচন করছেন না, কিন্তু তাদের প্রার্থীরা তো সেখানে আছেন। সুতরাং তাদের একটা দায় থাকে, প্রশাসনের একটা দায় থাকে। আমাদের একেবারে আমি সাধারণ যারা, আমার নির্বাচন কমিশনকে আমি এককভাবে বলি না যে তাদের সমস্ত কিছু দায়িত্ব তাদেরকে নিতে হবে, কিন্তু যতটুকু তাদের কর্তৃত্ব দেখানোর সুযোগ আছে, সেই কর্তৃত্ব তারা অতীতে দেখিয়েছেন কিনা, আমরা কেবলমাত্র বর্তমান নির্বাচন কমিশনকে বলছি না। অতএব এটা ধারাবাহিকভাবে তৈরি হয়েছে, কখনো মাত্রা বাড়ে, কখনো মাত্রাটা কমে। যেমন এর থেকে নিচের পর্যায়ের নির্বাচনের, স্থানীয় সরকার নির্বাচন আমরা অনেক হানাহানি হতে দেখেছি। সাইদ ভাই সম্পাদক সবাই মনে করতে পারবেন যে কি বিভৎস পর্যায়ে সে হত্যাকাণ্ডগুলো ঘটেছে। প্রতিপক্ষ তাদেরকে মেরে আসছে, রাস্তায় মেরেছে, বাড়িতে গিয়ে মেরেছে। আমরা বিভিন্ন সময় মূলধারার গণমাধ্যমে আলোচনা করতে চেষ্টা করেছি, কিন্তু হালে পানি পাইনি। কারণ আমাদের সবসময় ফোকাসটা থাকে জাতীয় নির্বাচন, জাতীয় ইস্যুস গুলো। উপজেলা তো যদি আমি মধ্যম পর্যায়ে ধরি, এর নিচের যে নির্বাচন, নিচের স্তরের গুলো হয়, সেটা বহুবার আমরা গণমাধ্যমে আলোচনার চেষ্টা করেছি। অতএব কোনোটা বিচ্ছিন্ন না। আপনি যদি সামগ্রিকভাবে দেখেন, এটা কেন শূন্যের কোটায় নামিয়ে আনা যাবে না। আমরা যদি মনে করি যে আসলে মানে পরিস্থিতি নির্বাচনকালীন, কিন্তু যে 35% যে ভোটের কথা বলা হচ্ছে, মানে সেটিও কি মানে একটি ধারাবাহিক ঘটনার অংশ? সেটা অবশ্যই ধারাবাহিক ঘটনার অংশ, কারণ বাংলাদেশে কখনো এরকম কম সংখ্যক ভোটের অন্তত আমাদের পরিবেশটা ছিল না। জাতীয় নির্বাচন নিয়ে উঠেছে, আমরা সবসময় একরকম গণতান্ত্রিক ধারায় হয়তো ছিলাম না, বহু রকম পট পরিবর্তন হয়েছে, অগণতান্ত্রিক সরকার আসছে,
অতএব জাতীয় নির্বাচন নিয়ে হয়তো ভিন্ন আলোচনা এবং অভিজ্ঞতা আমাদের থাকতে পারে, কিন্তু স্থানীয় নির্বাচনে ভোট দানের যে উৎসাহ ছিল মানুষের, সেটা প্রতীকের আগে হোক প্রতীকের পরে হোক, এইটাই আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ ছিল। এবং আমরা মনে করতাম যে না, আমাদের এই প্রক্রিয়াটা চালু আছে। হ্যাঁ, সহিংসতা যে হতো না, অনিয়ম হতো না, আমি সেটা বলছি না, অভিযোগ যে উঠতো না সেটা তা না, কিন্তু 35% কেন হবে? এবং এই কথাটা আমরা বারবার বলছি যে আপনি যে দলেরই সমর্থক, এখন দল কথাটা আবার বারবার চলে আসছে, প্রতীকবিহীন যদিও, মানে দলের প্রতীকবিহীন, হুম হুম হুম। তারপরেও আমরা এই এই দায় আবারও আমি একই কথা বলবো যে রাজনৈতিক দল যারা যারা এখানে প্রার্থী হচ্ছেন, প্রশাসন, নির্বাচন কমিশন, এমনকি আমাদের, আপনি আমি সাইড, আমরাও দায় আনতে পারি না। আমাদের ক্রমাগত ভাবে এটা নিয়ে কথা বলা উচিত যে কেন 35% হবে। মানে আমার কি কোনো সমর্থক সেখানে নাই? যদি প্রতিদ্বন্দ্বিতা নাও হয়, তাও তো আমার সমর্থকরা কেন 70% ভোট দিতে যাচ্ছেন না, বা কেন 80% ভোট হচ্ছে না সেখানে? আর না, যদি ওরকম হতো সেটা তো ভিন্ন কথা। অনেক ধন্যবাদ অতএব এটা ডক্টর শামীম রেজা। মানে আপনার এই নির্বাচন প্রসঙ্গ, কমিশন একটা জি, পরিসংখ্যান দিয়েছেন, হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেটা ঠিক আছে, যা ঘটেছে ওনারা একটা পরিসংখ্যান হয়তো দিয়েছেন, কিন্তু এটা এটা হতাশা। এই আমি প্রসঙ্গ এটুকুই বলবো। ধরেই আমি একটু জনাব আবু সাইদ খানের কাছে যেতে চাই। এই যে 35% ভোট এবং বলা হচ্ছে ভোটারদের মধ্যে আগ্রহের অভাব, এই দায় কি মানে অংশ না নেওয়া রাজনৈতিক দলের কতটা, কিংবা মানে সামগ্রিকভাবে রাজনৈতিক দলগুলো এই দায়িত্ব নেবে কিনা? এইটা সামগ্রিক রাজনীতির অধঃপতন, এবং এখানে যে গণতান্ত্রিক প্রক্রিয়া ক্রমেই পিছনের দিকে যাচ্ছে, এটা তার একটা প্রমাণ। কেননা এখানে স্থানীয় সরকার নির্বাচনে তো 70-এর উপরে ভোট পড়ছে, তো সেইটা ক্রমেই নামতে নামতে এখানে এসছে। অর্থাৎ রাজনীতির প্রতি এবং গণতন্ত্রের প্রতি, ভোট ব্যবস্থার প্রতি মানুষ আগ্রহ হারিয়ে ফেলেছে। এবং এখানে রাজনীতিতে মাস্তান, অর্থাৎ পেশি এবং কালো টাকা ঢুকে পড়েছে রাজনীতিতে। এখানে বিভিন্নভাবে প্রশাসনকে আহ, হস্তগত করে, প্রশাসনের উপর প্রভাব খাটিয়ে সেখানে অনেকেই নির্বাচিত হচ্ছেন। এটা জাতীয় নির্বাচনে এবং স্থানীয় নির্বাচনে উভয় ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটার পরে অনেকেরই ধারণা হচ্ছে যে আগেই তারা কে জিতবে কে হারবে, এবং এই ব্যাপারে জনগণের মধ্যে অনেকেই বিষয়টা রয়ে গেছে। এর কারণে কেবলমাত্র ভোটাররাই না, এখানে প্রার্থী এবং এই সব ব্যাপারে যারা সেবামূলক কাজের সঙ্গে জড়িত ছিল কিংবা সৎ রাজনৈতিক কর্মী, তারাও উৎসাহ হারিয়ে ফেলেছে। কেন, তারা এই নির্বাচনে বড় অঙ্কের টাকা দরকার, পেশি দরকার, এবং একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে গেছে। তো এই অবস্থার মধ্য দিয়ে মানুষের ভিতর যে সামগ্রিক হতাশা, রাজনীতির উপর, ভোট ব্যবস্থার উপর, নির্বাচনী ব্যবস্থার উপর যে সামগ্রিক ব্যবস্থা অবস্থা, তার প্রতিফলন কিন্তু এই নির্বাচনে ঘটেছে। এবং সেটা 35, সরকারি হিসাবে 35, কিন্তু বাস্তবে আরো কম হতে পারে। কেননা ঘটনাটা হলো, অনেক জায়গায় আমরা আমাদের পত্রিকার যে রিপোর্টাররা, নিশ্চয়ই টেলিভিশনের রিপোর্টাররা ও যে খবর সংগ্রহ করেছেন, সেখানে দেখা যাচ্ছে 12টা পর্যন্ত, মানে 4 ঘন্টায় সেখানে 5%, 7% ভোট পড়েছে, এবং অনেক ক্ষেত্রেই আমার মনে হয় 20-এর নিচে ভোট পড়েছে। তো এইটা যখন বাস্তবতা, এটা খুবই দুঃখজনক। এবং নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কিভাবে ফিরিয়ে আনা যায়, সেটা হচ্ছে মানে সময়ের দাবি। এবং এইটা না করতে পারলে, তো স্থানীয় নির্বাচন বলেন আর জাতীয় নির্বাচন বলেন, এখানে আমরা একটু দেখি যে ভারতে 70% ভোট পড়ার পরেও তারা মনে করছে যে তাদের যথেষ্ট উৎসাহ হারিয়ে ফেলছে, ভোটাররা উৎসাহ হারিয়ে ফেলছে। আর আমাদের 35%-এর পরেও আমরা, এটা নিয়ে আমাদের কোনো অনুশোচনা নেই। এবং অনেকেই বলেন যে হ্যাঁ, জনগণ যারা এসছে তাদের ভিতরে, কারণ আমাদের একটু সংবিধানে কিংবা আমাদের এই নির্বাচনী বিধিতে এমন কোনো আইন নাই যে কত পার্সেন্ট ভোট পড়তে হবে। তো এই বিধানটা না থাকার কারণে সবারই ধারণা হচ্ছে যে ঠিক আছে, অনেকের ধারণা যে ঠিক আছে, ভোট যা পড়েছে তার ভিতর কে জিতেছে। তো এইটা তো সত্যিকার বিজয় হলো না। কিংবা ইলেকশন কমিশনও মনে করে যে ভোটার আনা, এবং অনেকে নির্বাচন কমিশনাররা বলেছেন যে ভোটার আনা তাদের কাজ না, ভোটটা সুষ্ঠু হচ্ছে কিনা এটা দেখাটা তাদের কাজ। অর্থাৎ তারা যে সমস্ত রকম অপকর্ম থেকে তারা চোখ করতে রাখতে চাইছে, এবং তাদের দুর্বলতাকে তারা ধামাচাপা দিতে চাইছে, যে তাদের দুর্বলতার দিক। আসলে নির্বাচন কমিশনের কাজটা কি? নির্বাচনের কাজটা হচ্ছে অবাধ এবং সুষ্ঠু ভোট করা, এবং ভোটারদেরকেও আগ্রহ তৈরি করা, যাতে তারা ভোট কেন্দ্রে হাজির হয় এবং যাতে হাজির হয়ে তারা ভোট দিতে পারে, এবং ভোটের মাধ্যমে যেন জনপ্রতিনিধি নির্বাচিত হয়। অনেক ক্ষেত্রে কিন্তু তো মানে সেক্ষেত্রে আপনি বলছেন যে কমিশনেরও একটি বড় দায়িত্ব রয়েছে।
মানে না না, নিশ্চয়ই রাজনৈতিক নির্বাচন দলগুলোর সাথে কমিশন, সাথে কমিশনের প্রশাসন, একটা বড় দায়িত্ব রয়েছে। রাজনৈতিক দল জি, সবারই দায়িত্ব আছে। অনেক ধন্যবাদ। আমরা আরেকটি বিরতি নিতে চাই। নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে আমরা ফিরবো কিছুক্ষণের মধ্যে। সংবাদ সম্প্রসারণে আবার আমরা ফিরে এলাম। নিটল টাটা এটি নিবেদন করছে দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক জনাব আবু সাইদ খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর শামীম রেজা আছেন আমাদের সাথে। আলোচনার প্রায় শেষ দিকে, খুব বেশি সময় হয়তো নেই। কূটনৈতিক তৎপরতা, এমপি আনার খুনের পরিকল্পনাকারী শাহীনকে যুক্তরাষ্ট্র থেকে ফেরাতে চায় পুলিশ, প্রয়োজনে ভারতের সাথে আলোচনা হবে, এটি ছিল আমাদের শিরোনাম এবং আমরা সংবাদটিও প্রচার করেছি। জনাব আবু সাইদ খান, বন্দি বিনিময় চুক্তি নেই যেখানে, সেখানে কূটনৈতিক তৎপরতা কতটা কার্যকর হবে, কিংবা ভারতের সহায়তার কথা বলা হচ্ছে, সেটি কতখানি সহজ করবে? কঠিন ব্যাপার। আর একটা হচ্ছে যে আমাদের বন্দি বিনিময় চুক্তিটা না থাকার কারণে আমরা বুঝতে পারছি না। কেননা তো আমাদের অপরাধীরা কিংবা আমাদের যারা ব্যাংক লুট করেছে, তো যারা বিভিন্নভাবে দুর্নীতিবাজরা, তারা তো ইউরোপে, আমেরিকাতে তাদের স্থায়ী আবাসন গড়ে তুলেছে। অতএব এখানে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করতে হলে তো সেখানে আমার মনে হয় বন্দি বিনিময় চুক্তিটা থাকা দরকার। তারপরে কূটনৈতিক তৎপরতার মধ্যে দিয়ে হতে পারে না তা না, নিশ্চয়ই পারে। আর একটা হলো এখানে যে সুবিধার দিকটা, যেটা যে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি থাকার কারণে যেহেতু বিচারটা ভারতীয় আদালতেও মামলা আছে, অতএব সেখানে ভারতের মাধ্যমেও এই ব্যাপারে উদ্যোগী ভূমিকা বাংলাদেশ পালন করতে হবে, সেটা একটা বিষয়। তো তারপরে বন্দি বিনিময় চুক্তি না হলেও যে ইচ্ছে করলে মার্কিন প্রশাসন তো ফেরত দিতেই পারে। তো সেই ব্যাপারে আমাদের কূটনৈতিক দক্ষতা এবং যোগাযোগের বিষয়টাও গুরুত্বপূর্ণ করে আমি। এবং একই সাথে একটু জানতে চাই যে মানে পুরো সার্বিক ঘটনায় যে আপনি পুলিশি তৎপরতা দেখছি আমরা, তদন্ত প্রক্রিয়া, সেটিকে কিভাবে মূল্যায়ন করবেন? না, এখনো পুলিশি প্রক্রিয়া আছে, তদন্তের মধ্যে আছে। তো এটাকে আমরা ইতিবাচক ভাবে দেখতে চাই। তো আরো এটাকে দ্রুততার সঙ্গে, দক্ষতার সঙ্গে তারা সম্পন্ন করবে, এটি আমরা প্রত্যাশা করতে চাই। এবং এই ব্যাপারে যেন কোনো ফাঁক ফকর না থাকে কিংবা কোনো বিলম্বিত না হয়। যেমন বিলম্বের কারণে যেমন টাকাগুলোকে সরিয়ে ফেলতে না পারে এবং বিভিন্ন রাগের সম্পদ আবার নতুন করে পাচার না করতে পারে, সে ব্যাপারগুলোকেও এই জন্য তড়িৎ সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। আর একটা হচ্ছে যে বিচার প্রক্রিয়া, মানে তদন্ত চলছে কিন্তু বিচারের এই বিলম্ব কেন, আইন কেন, সে আইনগত পদক্ষেপ অর্থাৎ মামলা কেন হচ্ছে না। তো সেই ব্যাপারটা নিয়েও আমার মধ্যে একটা বিষয় রয়েছে যে কেন মামলা হচ্ছে না, ব্যাপারে সুনির্দিষ্ট তো অভিযোগ যেগুলো এসেছে এবং দ্রুত তদন্ত করা এবং মামলা দায়ের করাটা এটা জরুরি বলে আমার। অনেক ধন্যবাদ জনাব আবু সাইদ খান। শামীম রেজা, মানে পুরো ঘটনা আমাদের কি বার্তা দেয়, এরকম প্রশ্ন করাই যেতে পারে। তারপরও বন্দি বিনিময় চুক্তির বিষয়টি নিয়ে আপনার মতামত জানবো। সামগ্রিক বিষয় আমি একদম সাইদ ভাইয়ের সঙ্গে একমত যে এখন পর্যন্ত যতটুকু তৎপরতা আমরা দেখছি সেটা আমি মনে করি যথেষ্ট সন্তোষজনক, কারণ খুব দ্রুতই এটার ব্যবস্থা নিয়েছে এবং খুব কুইক রেসপন্স করেছে, এবং ভারতের দিক থেকে বাংলাদেশের দিক থেকে আমরা অন্তত তৎপরতাগুলো দেখছি দুই পক্ষের, এবং যখন যেটা প্রয়োজন তারা বিবৃতি দিচ্ছেন, এক্ষেত্রেও আমি কোনো অস্পষ্টতা দেখছি না বা খুব একটা বিলম্ব দেখছি না। কিন্তু যেহেতু দুটো রাষ্ট্র এখানে যুক্ত, দুটো রাষ্ট্রে তো দুই ধরনের প্রক্রিয়া, আইন এবং পলিসি, সেক্ষেত্রে আসলে কতটুকু সময় লাগবে সেটা এখনই বলাটা কঠিন। আর যেটা আগেই বলেছেন যে এই ধরনের কোনো বিনিময় চুক্তি যেহেতু যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের নাই, আমরা অতীতে অন্য অভিজ্ঞতার ক্ষেত্রে দেখেছি যে এগুলোও কিন্তু অনেক সময় সময় সাপেক্ষ হয়ে ওঠে, কারণ তারা কোনো নাগরিককে হস্তান্তরের আগে অনেক বিষয় তারা খতিয়ে দেখে এবং তাদেরও আইনি সহায়তার বিষয়গুলো একটু অন্যরকম, আমাদের চাইতে একটু অগ্রবর্তী। ব্যক্তিও অনেক ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন সেখানে। তবে এটাও সত্যি কথা যে কূটনৈতিক তৎপরতা, এবং এটা যেহেতু একজন আইন প্রণেতাকে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে, এবং এটা বৈশ্বিক গণমাধ্যমে নিশ্চয়ই গুরুত্ব পেয়েছে, মার্কিন প্রশাসনও সেটা জানে, আমাদের প্রতিবেশী দেশ ভারত মাটিতে সেটা ঘটেছে। তো একটা ত্রিপাক্ষিক কূটনৈতিক তৎপরতার এখানে সুযোগ আছে, কারণ যাকে হত্যা করা হচ্ছে তিনি মনে রাখতে হবে যে একজন আইন প্রণেতা এবং জনপ্রতিনিধি, সেটা খুব গুরুত্বপূর্ণ। আর একটা বিষয় আমি একটু পর্যবেক্ষণে আনবো, যে এই বিষয়টা জুড়ে তো অসংখ্য সংবাদ আসছে, এবং আমরা এখন ক্লিক বেটের যুগে বাস করি, আমরা কিছুটা মনিটাইজেশনের যুগে বাস করি। আমরা খেয়াল করছি যে অনেক ধরনের তথ্য সামাজিক মাধ্যমে ঘুরে বেড়ায়। তো সেক্ষেত্রে মূলধারার গণমাধ্যমগুলোকে একটা শক্ত অবস্থানে থাকতে হবে যে সঠিক তথ্য যেন পাই জনগণ, এবং বিভ্রান্তকর যে অপতথ্যগুলো, সেই অপতথ্যগুলো অনেক সময় আমাদেরকে বিভ্রান্ত করে। সেই দিকেও যারা পাঠক আছেন তারা, বা যারা দর্শক শ্রোতা আছেন, যারা ব্যবহারকারী আছেন এই তথ্যের, তারাও যেন সচেতন থাকেন যে যেখানে সঠিক তথ্য পাবেন, এখন প্রয়োজনে তিনি ফ্যাক্ট চেক করতে পারেন, আর মূলধারার গণমাধ্যম তো ফ্যাক্ট চেক করে এটা দেয়। তো সেটা একটু বাড়তি মানে অনুরোধ সেখানে থাকবে যে আমরা বাড়তি সবাই দায়িত্বশীলতার
দাবি আপনি দায়িত্ব করছেন। একটা উৎসুক তো থাকবেই, কিন্তু আমরা যেন অপতথ্যে মন না দিই, এবং সেটা এটার ক্ষেত্রেই যেমন, এবং আপনি যেটা দিয়ে শুরু করেছিলেন আলোচনা আমাদের দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তির জি, বিষয়ে তদন্তের, সেখানেও একই কথা প্রযোজ্য, যে আমরা যেন সঠিক তথ্যের দিকে আমরা মন দিই। এবং এটা তো আপনার ক্রস চেক করবার বিভিন্ন পদ্ধতি আছে, এবং আপনি কার উপর আস্থা রাখবেন, কোন মাধ্যম আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়, সে দায়িত্বও একটু নিতে হবে গণমাধ্যমের যারা ব্যবহারকারী আছেন তাদের। এটুকুই নিশ্চয়ই। আমার দিক থেকে। অনেক ধন্যবাদ ডক্টর শামীম রেজা, ধন্যবাদ জনাব আবু সাইদ খান, ধন্যবাদ জানাতে চাই যারা এখন আমাদের সাথে ছিলেন। এই ছিল আমাদের আজকের নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। থাকুন জিবিসি নিউজের সাথেই।